হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আগের দিন কিন্তু আমরা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের ছিল সেটা কিন্তু টোটালটা কমপ্লিট করেছিলাম। আজকে কিন্তু আমরা ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার যেটা সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? আগে আমরা ফার্স্ট চ্যাপ্টারে কয়েকটা ভাগ করে নিয়েছিলাম যাতে করে বেশি টাইম না লাগে, কারণ চ্যাপ্টারটা অনেকটাই বড় ছিল। এবার এই সেকেন্ড চ্যাপ্টার পড়বো। এই সেকেন্ড চ্যাপ্টারও কিন্তু আমাদের জিএনএম এএনএম এর জন্য খুব ইম্পর্টেন্ট। জিএনএম এএনএম নার্সিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও আমরা বাছাই করা কিছু কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো প্রায় অনেকটা পি ওয়াই কিউ এর মতো এই প্যাটার্নের হয়। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মতনই হয়। সেই রকম কিছু কোশ্চেনকে আমরা বাছাই করে নিয়ে এসেছি। চলো তাহলে আজকে আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, যে কোষ বিভাজনের সময় কোনো বেম তন্তু তৈরি হয় না সেই কোষ বিভাজনকে কি বলা হয়? অ্যামাইটোসিস বিভাজন, প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন, মাইটোসিস বিভাজন। তাহলে দেখো আমাদের ক্লাস 10 এর সিলেবাস হিসাবে প্রথম মিওটিক বিভাজন, তারপর হচ্ছে দ্বিতীয় মিওটিক বিভাজন, এগুলো কিন্তু কোনো কিছুই ছিল না। তাহলে এই দুটো আমরা আগে এলিমিনেট করে দিচ্ছি। পরে থাকছে অ্যামাইটোসিস আর মাইটোসিস। মাইটোসিসে কিন্তু আমরা জানি বেম তন্তু তৈরি হয়। বেম তন্তু তৈরি হয়। আর বেম তন্তু তৈরি হয় এবং এই মাইটোসিস বিভাজনটা হচ্ছে সমবিভাজন। মাইটোসিসটা হচ্ছে সমবিভাজন, ঠিক আছে? এই মাইটোসিস কিন্তু কোন কোষে হয়? দেহ কোষে হয়, দেহ মাতৃকোষে হয়, দেহ মাতৃকোষে হয় মাইটোসিস বিভাজন। এবার চলে আসি অ্যামাইটোসিস বিভাজন। অ্যামাইটোসিস বিভাজন সবচেয়ে পুরনো প্রিমিটিভ টাইপের বিভাজন, প্রিমিটিভ টাইপের বিভাজন। এবার যখনই অ্যামাইটোসিস প্রিমিটিভ টাইপের বিভাজন হবে, তখন কিন্তু এই অ্যামাইটোসিস কি হচ্ছে? প্রত্যক্ষ বিভাজন বলা হয়, প্রত্যক্ষ বিভাজন বলা হয়। আর এখানে কোনো বেম তন্তু তৈরি হয় না, বেম তন্তু তৈরি হয় না, তৈরি হয় না। এটা কিন্তু প্রিমিটিভ প্রাণীদের দেখা যায়, যেগুলো প্রাচীন, যেমন হচ্ছে অ্যামিবা, প্যারামিশাম। এদের ডিরেক্টলি কি হয়? সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে বা অ্যামিবাটা, সরি, নিউক্লিয়াসটা বিভাজন হয়। ধরে নাও যদি এইটা, ধরে নাও যদি একটা অ্যামিবা হয়, তাহলে এর মধ্যে নিউক্লিয়াস আছে। এবার এই নিউক্লিয়াসের মধ্যে কোনো বেমতন্তু বা কোনো সেন্ট্রিওল সেন্ট্রোজোমে কোনো বা ক্রোমোজোমে কোনো ব্যাপার হয় না। ডিরেক্টলি এই অ্যামিবার মধ্যে নিউক্লিয়াসটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে দুটো আলাদা আলাদা নতুন করে অ্যামিবা তৈরি করে। এই বিভাজন পদ্ধতিতে কোনো বেম তন্তু তৈরি হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, অ্যামাইটোসিস কোষ বিভাজন। তারপরে চলে আসি, মানবদেহে বৃদ্ধির ১২ থেকে ২০ বছর বয়স পর্যন্ত দশাকে কি বলা হয়? তাহলে দেখো ১২ থেকে ২০ বছর বলেছে, তাহলে এই সময়ে এই দশাটাকে কি বলা হচ্ছে? বয়ঃসন্ধি দশা বলা হচ্ছে, বয়ঃসন্ধি দশা বলা হচ্ছে, বয়ঃসন্ধি দশা বলা হচ্ছে। এই দশাটাই সবচেয়ে ডেঞ্জারাস, সেই জন্যেই এই দশাটাকে কি বলা হচ্ছে? ঝড় ঝন্ডার দশা। কেন বলা হচ্ছে? কারণ এই সময়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের এই ১২ থেকে ২০ বছর যে মানব বৃদ্ধির এই সময়ে বিভিন্ন রকমের হরমোন সিক্রেশন শুরু হয়ে যায়। হরমোন সিক্রেশন শুরু হয়ে যায়। এই হরমোন সিক্রেশনের জন্য এই সময় ছেলে বা মেয়েরা উভয়ই একটু উত্তেজিত অবস্থায় থাকে। সেই জন্যেই এই দশাতেই বেশিরভাগ তারা ভুল ডিসিশন নিয়ে বসে, ঠিক আছে? অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে, ঠিক আছে? এই সমস্ত আ করে বলে এই দশাটাকে ঝড়-ঝঞ্ঝার দশা বলা হয়। আর এই দশাতেই তাদের কিন্তু সবচেয়ে বেশি মনের মধ্যে সবচেয়ে বেশি সাহস থাকে এই দশাতেই, ঠিক আছে? তাহলে এইটা হবে আমাদের বয়ঃসন্ধি দশা। পরিণত দশা যদি দেখি, পরিণত দশা মোটামুটি আমাদের এই ২০ বছরের পর থেকে যেটা বলা হচ্ছে, ২০ বছরের পর থেকে সেটা হচ্ছে আমাদের পরিণত দশা। বার্ধক্য দশা হচ্ছে ৬০ থেকে শুরু হয়। শৈশব দশা তো ছোট থেকেই হয়, বুঝতেই পারছো। তাহলে তার পরের কোশ্চেন চলে যায়। মানব পরিস্ফুটনের কোন দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে? মানব পরিস্ফুটনের কোন দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে? তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয় কখন? একটা বাচ্চার স্মৃতিশক্তি দুর্বল, না বয়ঃসন্ধি দশায়, না বার্ধক্য দশায়? তাহলে তোমরা সিম্পল ভাবে জানো, যখন মানুষের বৃদ্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে তাদের স্মৃতিশক্তি বা নার্ভাস সিস্টেম
উইক হয়ে পড়ে, নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ে কিন্তু, ঠিক আছে? এই বার্ধক্য দশায় শুধুমাত্র নার্ভাস সিস্টেম না, এই বার্ধক্য দশায় কোষ বিভাজনের তুলনায় কোষের মৃত্যু বেশি হয়, কোষের ডেথ বেশি হয়। সেই জন্য এই সময় চামড়াগুলো কুঁচকে যায়, ঠিক আছে? তার পরের কোশ্চেন চলে যায়। হিস্টোন এক প্রকারের কি প্রোটিন? হিস্টোন এক প্রকারের আম্লিক প্রোটিন, ক্ষারীয় প্রোটিন, উভয়ধর্মী প্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। তাহলে দেখো এই হিস্টোন প্রোটিন কি রকমের প্রোটিন? আচ্ছা, এইটা এক কাজ করি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে হিস্টোন প্রোটিনটা কি রকমের প্রোটিন, ঠিক আছে? এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, তোমরা এখান থেকে পড়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে হিস্টোন প্রোটিনটা কি রকমের প্রোটিন, ঠিক আছে? তাহলে তারপরের কোশ্চেনে চলে যায়, এটা কিন্তু করে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে, ঠিক আছে? তারপরের কোশ্চেনে চলে যায় আমাদের, নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম গঠিত হয়? নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম গঠিত হয়? আচ্ছা, আগে একটা ছবি এঁকে নিই। তাহলে এইটা ধরে নাও একটা কোষ। এবার এইটাকে আমি কোষ পর্দা ধরি, কোষ পর্দা এবং কোষ পর্দার এই ভেতরে এই জায়গাটা আছে কি? এই জায়গাটা আছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই তো? এবার আমি এখানে একটা নিউক্লিয়াস আঁকছি, এটা হচ্ছে এই নিউক্লিয়াস, তার মানে এই ছবিটাকে আমি বড় করে দেখিয়েছি নিউক্লিয়াসটা। এবার এই নিউক্লিয়াসের বাইরে এটা কি? নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দার ভেতরে নিউক্লিওলাস্ট, মানে এইগুলোতে নিউক্লিওপ্লাজম থাকে। এগুলোতে কি থাকে? এইগুলোতে নিউক্লিওপ্লাজম থাকে। এগুলোতে কি থাকে? নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজমের মতন নিউক্লিওপ্লাজম। আচ্ছা, নিউক্লিওপ্লাজম এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই এগুলোতে থাকে নিউক্লিওলাস। এগুলোতে থাকে নিউক্লিওলাস, এটা নিউক্লিওলাস, এইটা নিউক্লিওলাস, এগুলোতে নিউক্লিওলাস। এগুলো কি? নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর কি থাকে? এই নিউক্লিওলাসের এই আশেপাশ দিয়ে এগুলোতে কি আছে? এগুলোতে আছে আমাদের নিউক্লিয় জালিকা, এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে নিউক্লিয় জালিকা এগুলো, ঠিক আছে? এবার কথা হচ্ছে ক্রোমোজোম তাহলে কোন অংশ থেকে তৈরি হয়? নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, আচ্ছা নিউক্লিওলাস দুবার দিয়ে দিছে, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিয় পর্দা। তাহলে দেখো নিউক্লিওলাস থেকে হয় না, নিউক্লিয় পর্দা থেকে তো কখনোই ক্রোমোজোম গঠিত হয় না, ক্রোমোজোম কখনোই গঠিত হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয় জালিকা এই বা ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে পরবর্তীকালে ক্রোমোজোম ফর্মেশন করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তারপরে চলে যায়, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয়। ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয়। কি গঠিত হয় মুখ্য খাঁজ? তাহলে ক্রোমোজোম যদি একটা এঁকে দেখি, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের একটা মুখ্য খাঁজ, একটা গৌণ খাঁজ আঁকতে হবে। ধরুন এটা ক্রোমোজোম, তাহলে এইটা হচ্ছে মুখ্য খাঁজ। এইটাকে আরেকটা নামে আমরা ডাকি, এটাকে আমরা ডাকি হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলা হচ্ছে? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এবার তাহলে বলো যে ক্রোমোজোমের মুখ্য খাঁজ কোন অংশে গঠিত হয় বা খাঁজ অংশে গঠিত হয় কি? টেলোমিয়ার গঠিত হয়, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার না স্যাটেলাইট? তাহলে দেখো টেলোমিয়ার হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে টেলোমিয়ার। এই পার্টটার নাম কি? টেলোমিয়ার, টেলোমিয়ার। এই পার্টটার নাম হচ্ছে টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ার আমরা বললাম। আচ্ছা, আর এই যে ফোলা অংশটা, এই যে ফোলা অংশটা, এইটাকে বলা হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইট। এটা হচ্ছে স্যাটেলাইট। এটা সবসময় কোথায়? সেকেন্ডারি খাঁজে বা গৌণ খাঁজে গঠিত হয়। তাহলে মুখ্য খাঁজে আমাদের কি গঠিত হচ্ছে? সেন্ট্রোমিয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর বি নম্বরটা, সেন্ট্রোমিয়ার মুখ্য খাঁজে, অলওয়েজ মুখ্য খাঁজে তৈরি হয়। তারপরে কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? তাহলে আমরা দেখছি কোষ চক্রকে ফার্স্টে দুটো ভাগে ভাগ করা আছে, সেল সাইকেলকে
দুটো ভাগে ভাগ করা আছে। সেল সাইকেলকে কয়টা ভাগে ভাগ করা আছে? প্রথমে আমরা দেখেছি দুটো ভাগে। কি, কি? একটা হচ্ছে যদি দেখি আমাদের একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিও আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। কি? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম ডিভাইড করা, সাইটোপ্লাজম। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াস বিভাজন করা, নিউক্লিয়াস বিভাজন করা। ক্যারিওকাইনেসিসে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ইন্টারফেজ দশা, আই ফেজ, আর একটা হচ্ছে এম ফেজ দশা। এইটা আমরা ভাগ করেছিলাম। এবার আই ফেজ দশাকে আমরা চলে যাই। আই ফেজ দশাকে আবার কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, G1, S অ্যান্ড G2। এবার এর মধ্যে আরেকটা ছিল G0। যাই হোক, ওইটা আমাদের এখন দরকার নেই। এবার বলেছে কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়। তাহলে এস দশার যদি একটা নাম দেখি, এস দশার নাম হচ্ছে সিনথেটিক দশা, সিনথেটিক দশা। এই এস দশাতে ডিএনএ প্রতিলিপিকরণ তৈরি হয়, মানে ডিএনএ ডবল হয়, ডিএনএ দ্বিতন্তি হয়, মানে ডবল তৈরি হয়। তাহলে কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? তাহলে আমরা বলবো এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়। G1 দশায় কি হয়? G1 দশায় আরএনএ প্রোটিন এগুলো সংশ্লেষ হয়। ঠিক আছে? G0 দশায় সমস্ত কিছু বন্ধ থাকে। ক্লিয়ার? তারপরে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা, এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ তৈরি হয়। তারপরে চলে আসি, যে ক্ষার মূলকটি ডিএনএ তে থাকে না বাট আরএনএ তে থাকে। তাহলে ক্ষার মূলকটি বলেছে এখানে ডিএনএ তে থাকে না। তাহলে আমরা ডিএনএ তে বা আরএনএ তে থাকা নাইট্রোজেন ক্ষারকগুলোকে, N2 বেসগুলোকে, নাইট্রোজেন ক্ষারকগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিউরিন, পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন, পিরিমিডিন। পিউরিন হচ্ছে এ, পিরিমিডিন হচ্ছে টি, পিউরিন হচ্ছে জি, পিরিমিডিন হচ্ছে সি। এটা টোটালটাই ডিএনএ তে থাকে। এবার কথা হচ্ছে এই আরএনএ তে টি এর পরিবর্তে ইউ থাকে, আরএনএ তে টি এর পরিবর্তে ইউ থাকে। এটা কার মধ্যে থাকে? আরএনএ তে। বাদবাকি সব সেম থাকে। ঠিক আছে? তাহলে কি বলছে? যে ক্ষারকটি ডিএনএ তে থাকে না, তাহলে ডিএনএ তে থাকে না, তাহলে ডিএনএ তে তো ইউ থাকছে না, কিন্তু আরএনএ তে থাকছে। বাদবাকি সবই সেম। তাহলে ডিএনএ তে থাকে না, এই আরএনএ তে থাকে, এমন হচ্ছে ইউরাসিল। তাহলে সঠিক উত্তর কি? বি নম্বরটা সঠিক উত্তর। তারপরে চলে যাই, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষাঙ্গাণু কোনটি? প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষাঙ্গাণু। তাহলে কোন কোষাঙ্গাণু প্রোটিন তৈরি করে? এগুলো কিন্তু খুব সিম্পল কোশ্চেন। লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে? গ্লাইঅক্সিজোম এগুলো আমরা পড়িনি, পারক্সিজোম লাগবে না। রাইবোজোমকে কিন্তু প্রোটিন তৈরির কারখানা বলা হয়, বা এই রাইবোজোমই প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে? রাইবোজোমকে। কেন? কারণ এই প্রোটিন তৈরি করে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোমই হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তারপরে চলে যাই, মিওসিস ঘটে কোথায়? মিওসিস, এখানে আমরা ৩ রকমের কোষ বিভাজন দেখেছিলাম। ফার্স্ট হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। সেকেন্ড আমরা দেখেছিলাম মাইটোসিস, মাইটোসিস। অ্যান্ড লাস্ট মিওসিস, মিওসিস। তাহলে এক এক করে দেখে নিই আমরা। যদি সিম্পল দেখি, অ্যামাইটোসিস প্রিমিটিভদের মধ্যে হয়েছিল, প্রিমিটিভদের মধ্যে ছিল। মাইটোসিস হয় হচ্ছে সোমাটিক কোষে, সোমাটিক কোষ মানে দেহ কোষে। মিওসিস কোথায় হয়? মিওসিস হচ্ছে জনন কোষে, জনন কোষ হয়। মিওসিসকে হাঁস বিভাজন বলা হয়, হাঁস বিভাজন বলা হয়। মাইটোসিসকে কি বলা হচ্ছে? মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। মাইটোসিসে মাইটোসিসে একটা 2n জাতীয় কোষ থেকে, এটাও 2n, এইটাও 2n তৈরি হবে। ঠিক আছে? কিন্তু মিওসিসে দেখো, মিওসিসে হাঁস বিভাজন কেন বলা হচ্ছিল? 2n থেকে, এটা হচ্ছে জনন কোষ, 2n থেকে ফার্স্টে n হবে, তারপরেও n হবে, তারপরেও n হবে, n হবে, n, n।
তাহলে দেখো এখানে টোটাল 4টা অপত্য কোষ তৈরি হচ্ছে, আর মাইটোসিসে 2টো অপত্য কোষ তৈরি হয়। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে কি বলছে, মিওসিস কোথায় ঘটে? তাহলে মিওসিস আমি কি বললাম, জনন মাতৃকোষে। তাহলে সঠিক উত্তর এ নম্বরটা, জনন মাতৃকোষে মিওসিস ঘটে। তারপরে কোশ্চেনে চলে যায়, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে দেখো, প্রোফেজ দশায় কোষের মধ্যে এই যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকাগুলো এইভাবে বিন্যস্ত ছিল। আস্তে আস্তে জল অপচয় ঘটিয়ে কিন্তু একটু স্পষ্ট হয়। মেটাফেজ দশায় আমরা কিন্তু সিম্পল ভাবে দেখব, আরো স্পষ্ট হয়ে কি হচ্ছে, কোষের মধ্যে ডিরেক্টলি এরকম ভাবে সাজিয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা সবচেয়ে ভালো ক্রোমোজোম স্টাডি করতে পারি মেটাফেজ দশায়, সবচেয়ে বেশি স্পষ্ট হয়। অ্যানাফেজ দশাতে এটা প্রোফেজ, এটা মেটাফেজ। আচ্ছা, অ্যানাফেজ দশাতে দেখবো ক্রোমোজোমগুলো দুদিকে সরে গেছে, অ্যানাফেজীয় চলন দেখতে পাবো। অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন দেখতে পাবো। ঠিক আছে? অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন দেখতে পাবো। অ্যান্ড টেলোফেজ দশায় দেখবো এই কোষের মধ্যে এই দিকেও একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এই দিকেও একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এরকম ভাবে আমরা টেলোফেজ দশায় দেখতে পাবো। এরকম আমরা টেলোফেজ দশায় দেখতে পাবো। এটা টেলোফেজ দশা, এটা হচ্ছে অ্যানাফেজ দশা। ঠিক আছে? তাহলে কোন দশায় সবচেয়ে স্পষ্ট ক্রোমোজোম আমরা দেখতে পাবো? আমরা কিন্তু অলওয়েজ মেটাফেজ দশায় সবচেয়ে ভালো ক্রোমোজোম দেখা যায়, স্পষ্ট দেখা যায়, বা ক্রোমোজোম নিয়ে স্টাডি করার মতন দশা হচ্ছে মেটাফেজ দশা। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, খণ্ডীভবন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে কি? তাহলে এখানে অপশনগুলো থেকে এলিমেন্ট করি। ইস্ট কখনো খণ্ডীভবন করে না। ইস্ট হচ্ছে বার্ডিং পদ্ধতিতে, বার্ডিং বা কোরকোরোদ্গম পদ্ধতিতে কিন্তু বংশ বিস্তার করে। ঠিক আছে? অ্যামিবা, অ্যামিবা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে, বিভাজন পদ্ধতিতে। ঠিক আছে? প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামে কি আছে? প্লাজমোডিয়াম হচ্ছে বহু বিভাজন পদ্ধতিতে, বহু বিভাজন, বহু বিভাজন। তাহলে আমাদের স্পাইরোগাইরা কেবলমাত্র, স্পাইরোগাইরা কেবলমাত্র খণ্ডীভবন, খণ্ডীভবন। স্পাইরোগাইরা কিরকম? এরকম এক ধরনের শৈবাল। এদের এখানে স্পাইরাল রিং থাকে। ঠিক আছে? এবার এগুলো জলের প্রেসারে যখন ভেঙে যায় তখন ছোট ছোট টুকরো হয়ে যায় এবং এক একটা টুকরো থেকে নতুন স্পাইরোগাইরা জন্মায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তারপরে পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। পত্রজ মুকুল, তাহলে এখানে আমাদের সিম্পল ভাবে পাথরকুচি, পাথরকুচি হচ্ছে পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। ঠিক আছে? রাঙা আলু কিন্তু, রাঙা আলু হচ্ছে মূল, মূল। ঠিক আছে? ক্লিয়ার? তারপরে চলে যাই, বায়ু দ্বারা পরাগযোগ ঘটে কার? বায়ু দিয়ে পরাগযোগ হয়। তাহলে আমের, আমের কিন্তু পতঙ্গ পরাগী, আম হচ্ছে পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী। ঠিক আছে? শিমুল পক্ষী পরাগী, পক্ষী দ্বারা পরাগযোগ হয়। আর সবকটিতে হচ্ছে না। তাহলে ধান আর ভুট্টা কিন্তু বায়ু পরাগী হয়, বায়ু পরাগী হয়। ঠিক আছে? বায়ু পরাগী ধান আর ভুট্টা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। তারপরে চলে আসি, দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেক ঘটে। তাহলে একবার বোঝো দ্বিনিষেকের ফলে কি রকম তৈরি হচ্ছে। দেখো, এইটা আমাদের একটা গর্ভকেশর চক্র পুরোটা, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এবার এই গর্ভমুণ্ডের উপর যখন পরাগ রেণু পড়বে, এই পরাগ রেণুটা এখান থেকে পরাগ নালী তৈরি করবে। এটা হচ্ছে পরাগ নালী, পরাগ নালী তৈরি হলো। এবার এই পরাগ নালীর মধ্যে এসে দুটো নিউক্লিয়াস ওয়েট করবে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস। এবার গর্ভকেশরের মধ্যে এখানে দেখো, এইখানে একটা কোষ থাকে, এইখানে একটা কোষ থাকে, আর এখানে ডিম্বাণু থাকে, এটা ডিম্বাণু। সবাই কিন্তু এখানে সব এন। আর নিচের দিকে এখানে 3টা প্রতিপাত কোষ, এই কোষগুলোর নাম কি? প্রতিপাত কোষ, প্রতিপাত কোষ। আর এগুলো, এই দুটো হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ। এই দুটো হচ্ছে সহকারী কোষ। আর এইটা হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু। এবং এছাড়াও এইখানে একটা নির্ণীত নিউক্লিয়াস থাকে, এটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই নির্ণীত নিউক্লিয়াস অলওয়েজ 2n। এবার দেখো এখান থেকে দুটো, একটা হচ্ছে এই ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ করে ডিম্বাণুকে 2n তৈরি করে এখান থেকে ভ্রূণ তৈরি করবে, ভ্রূণ তৈরি করবে। আর একটা নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াস অলরেডি 2n আছে, তার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? 3n তৈরি করবে, মানে শস্য তৈরি করবে। তাহলে শস্য সবসময় গুপ্তবীজীদের হয়ে থাকে, ব্যক্তবীজীদের না।
তাহলে গুপ্তবীজ এখানে কি? শ্যাওলা তো গুপ্তবীজ না, ছত্রাকও না, ফার্নও না। তাহলে আমাদের সঠিক উত্তর আম ও জামের শস্য তৈরি হয়। ক্লিয়ার? সেই জন্য দেখো দুবার নিষেক হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় দ্বিনিষেক পদ্ধতি। তারপরে চলে আসি, পুরুষ ও স্ত্রী গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় কোন দশায়? তাহলে আমরা বার্ধক্য দশাতে তো অনেক পরে চলে আসলো, বয়ঃসন্ধি দশাতে কিন্তু গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়। ছেলেদের কিন্তু এই বয়ঃসন্ধি দশাতে দাড়ি মোচ গজায়, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরে সবচেয়ে উন্নত ধরনের কলম হলো, তাহলে সবচেয়ে উন্নত ধরনের কলম কি? আমাদের জোড় কলম দেখেছিলাম, জোড় কলম। জোড় কলম মানে কি? ধরে নাও এইটা একটা গাছ, এই গাছের একটা ডাল ছিল, ঠিক আছে? আর একটা গাছ হচ্ছে এইটা, এইটা গাছ। এবার এই গাছের ডালটাকে এখানে এনে জয়েন করিয়ে দেওয়া হলো, এই গাছের ডালটাকে এখানে এনে জয়েন করিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় জোড় কলম। আচ্ছা, যেটার শিকড় আছে, মানে এই নিচে সবুজটার শিকড় আছে, সবুজটার শিকড় আছে, এটাকে বলা হয় স্টক, স্টক। আর যেটা এনে লাল গাছের ডাল এনে জয়েন করলাম, এইটা হচ্ছে সিয়ন, এটাকে কি বলা আছে? সিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে জোড় কলম। এখানে কোন হরমোন ব্যবহার করা হয়? AUXIN, অক্সিন হরমোন ব্যবহার করা হয় যাতে তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যায়। তাহলে সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে জোড় কলম। তারপরে চলে আসি, কোন প্রকার কোষ বিভাজনের প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে? তাহলে দেখো কোন প্রকার কোষ বিভাজনে আমরা দেখেছিলাম 2n, 2n থেকে n হচ্ছে কোন কোষ বিভাজনে হ্রাস বিভাজন হয়? তাহলে এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক থাকে। ক্লিয়ার? তারপরে চলে আসি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যক উভয় মেরুর দিকে গমন করে? তাহলে দেখো মাইটোসিস দশায় উভয় মেরুর দিকে গমন করে, তাহলে এই একটা দশা ছিল। আমরা মেটাফেজ দশায়, মেটাফেজ দশায় কি দেখলাম? ক্রোমোজোমগুলি নিরক্ষীয় বরাবর সাজিয়ে গেছে, তাই না? এরকম দেখেছিলাম। আর এগুলোতে কি তৈরি হয়েছে? এগুলোতে বেম তন্তু তৈরি হয়েছে, এগুলোতে বেম তন্তু রয়েছে। এটা মেটাফেজ দশায় আমরা দেখেছিলাম, এগুলোতে বেম তন্তু তৈরি হয়েছে। এটা মেটাফেজ দশায় দেখেছিলাম। কিন্তু অ্যানাফেজ দশায়, অ্যানাফেজ দশায় আমরা কি দেখব? অ্যানাফেজ দশায় দেখব ক্রোমোজোমগুলি দুটো মেরুর দিকে গমন করে গেছে, তাই তো? দুটো মেরুর দিকে গমন করে গেছে। চলো, এই হচ্ছে দুটো। এই যে দুজন দুজনকে ছেড়ে চলে গেল, এটাকে বলা হয়, এই এই সরে যাওয়াকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এটা কোন দশায় হয়ে যায়? অ্যানাফেজ দশায়, অ্যানাফেজ দশায়। এখানে কিন্তু বেমতন্তু আছে, ঠিক আছে? এখানে কিন্তু বেমতন্তু আছে। তাহলে দেখো এই ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে গমন করলো, উভয় মেরুর দিকে গমন করছে। তাহলে এইটা কোন দশায় হয়ে থাকে? অ্যানাফেজ দশায় হয়ে থাকে। আর এই দশায় ক্রোমোজোমগুলো ভি আকৃতি, এল আকৃতি, আই আকৃতি, জে আকৃতি ধারণ করে কিন্তু, ঠিক আছে? আর এই দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়। তারপরে কোশ্চেন চলে যায়, প্রাণীকোষ বিভাজনের ব্রেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণু হলো। তাহলে প্রাণীকোষের ব্রেমতন্তু গঠন করে কে? মাইটোকন্ড্রিয়া তো কোনোদিনও হয় না, আচ্ছা লাইসোজোমও হয় না, সেন্ট্রোমিয়ার হয় না। তাহলে অ্যাকচুয়ালি সেন্ট্রোজোম হচ্ছে এই ব্রেমতন্তু গঠন করে। তার মানে কি, একটা কোষের এই যে দুপাশে যে সেন্ট্রিওল দেখলাম আর এখানে যে ক্রোমোজোমগুলো দেখলাম, এই ব্রেমতন্তু তৈরি করছে কি? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। তাহলে এখানে সেন্ট্রোজোম অপশন আছে, তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। তাহলে এই গেল আজকের সেকেন্ড চ্যাপ্টার থেকে 20টা কোশ্চেন। এখানে সেকেন্ড চ্যাপ্টার শেষ, সেকেন্ড চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোশ্চেন ছিল না, ঠিক আছে? এইগুলোই বেশি ইম্পর্টেন্ট মনে হলো। তাহলে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো যদি কোথাও প্রবলেম থাকে। আর একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই জানাবে কি অ্যান্সার হবে, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। চলো টাটা, বাই।